আমাদের খাদিজা এডিটিংয়ের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তা পায়েল, কাল তো তোমাকে কানাডা যেতে হবে, তা প্রস্তুতি কেমন? তা ভালো, কিন্তু কিন্তু কি? পায়েল মুখটা কালো করে জবাব দিয়ে বলে, আমি 1 সপ্তাহের জন্য কানাডা যাচ্ছি। তাই ভাবছিলাম আজকের দিনটা অয়নের সাথে স্পেন্ড করব। কিন্তু অয়ন তো আমাকে সহ্যই করতে পারে না। রোহানা চৌধুরী পায়েলের কথার প্রেক্ষিতে মুচকি হেসে জবাব দেয়, তাহলে এই ব্যাপার, দাঁড়াও আমি এক্ষুনি অয়নকে ফোন করে বলে দিচ্ছি। আমার কথা ফেলতে পারবে না। পায়েলের চোখ মুখে খুশির ঝিলিক চিকচিক করতে থাকে। অপরদিকে অয়নকে এগিয়ে আসতে দেখে রিমি পিছিয়ে যেতে নিলে অয়ন রিমির হাত ধরে একেবারে রিমিকে নিজের কাছে টেনে নেয়। রিমি চোখ বন্ধ করে নেয় ভয়ে। এই বুঝি লোকটা তাকে ফুলের টপ নিয়ে মারবে। রিমির ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে অয়ন রিমির কপালের সাথে নিচের কপাল মিশিয়ে নেয়। রিমি চোখ খুলে দেখে অয়ন এখনও রাগেও ফুসফুস করছে। রিমি সরে যেতে নিলে অয়ন নিজের আখিচোড়া বন্ধ করে রিমির কপালের সাথে নিচের কপাল ঠেকিয়ে বলে, ছটফট করো না রিমি পড়ি, কিছুক্ষণ স্থির হয়ে আমাতে মিশে থাকো। রিমি তাই করলো, চুপটি করে দাঁড়িয়ে থাকলো। অয়ন কিছুক্ষণ নীরব থেকে শীতল গলায় বলল, এই মুহূর্তে আমার রাগটা নিয়ন্ত্রণ করা প্রয়োজন। রাগের মাথায় আমি কন্ট্রোল হারিয়ে ফেলি, হয়তো তোমাকেও আঘাত করে ফেলতে পারি। তাই রাগটা সংযত করতে চাচ্ছি। আমি যে তোমায় আঘাত করতে পারবো না রিমি পড়ি। রিমি অবাক হয়ে অয়নের দিকে তাকায়। কিছুক্ষণ তাদের মাঝে নীরবতা চলে। তাদের নীরবতার ব্যাঘাত ঘটায় অয়নের ফোনের রিংটন। অয়নের ফোন বেজে উঠলে রিমি দেখতে পায় অয়নের ফোনের স্ক্রিনে বড় বড় অক্ষরে লেখা গ্র্যান্ডমা। রিমি অয়নের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলে, আমাকে ছাড়ুন, আপনার গ্র্যান্ডমা ফোন করেছে। অয়ন রিমিকে ছাড়ে না, বরং বিরক্ত হয়। রাগ হয় নিজের ফোনের প্রতি। এমন একটা মুহূর্তে বাঁচতে হলো। অয়ন রিমিকে নিচের থেকে ছাড়িয়ে ফোনটি হাতে নিয়ে দেয়ালে ছুঁড়ে মারে। আমাদের প্রফেসর ইয়ারসি তোর নিজের বর? এতদিন এই কথা কেন লুকিয়েছিস তুই? জয়িতার প্রশ্নে রিমি চুপ হয়ে যায়। অয়নের কেবিনে অয়নের এমন উদ্ভট পাগলামি দেখে সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারে না রিমি। দ্রুত পায়ে অয়নের কেবিন থেকে বেরিয়ে যায় সে। অয়ন কেন যেন রিমিকে আটকায়নি, শুধু চেয়ারে বসে রাগে ফুসফুস করেছে। রিমি কেবিন থেকে বেরোতেই রিমির দিকে জয়িতা প্রশ্ন ছুঁড়ে মারে। রিমি কিছুক্ষণ চুপ থেকে জয়িতার হাত ধরে হসপিটালের বাইরের ক্যান্টিনে নিয়ে আসে। সেখানে দুইজন গিয়ে বসে পড়ে। জয়িতার মনে অনেক প্রশ্ন, অনেক কৌতূহল, তা জয়িতাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। রিমি সুদীর্ঘ শ্বাস ফেলে শুরু থেকে সব খুলে বলে জয়িতাকে। সব শুনে জয়িতা মুখ হাত দিয়ে কিছুক্ষণ বসে থাকে। অতঃপর উঠে দাঁড়িয়ে রিমির পাশে বসে রিমির হাতখানা শক্ত করে ধরে বলে, এত কিছু হয়ে গেল অথচ আমি কিছুই জানি না। তুই আমাকে বেস্ট ফ্রেন্ড বলিস অথচ কিছুতেই বলিস না। সব কিছু এতটা দ্রুত হয়ে গেল যে তোকে আমি সবটা গুছিয়ে বলেই উঠতে পারিনি। আমি সত্যি অনেকটা শকড হয়ে পড়েছিলাম। ভাগ্য যে আমাকে এখানে দাঁড় করাবে আমি কখনো ভাবিনি। জয়িতা রিমির কথা শুনে কিছুটা উৎফুল্ল হয়ে রিমির গলা জড়িয়ে ধরে বলে, কিন্তু একটা জিনিস ভালো কি হয়েছে জানিস? দ্য গ্রেট হার্ট সার্জন ডক্টর ইয়ারিস আমার জিজু। জিজু যখন তোর পরিচয়টা সবার সামনে দিল তখন শখ হলেও আমি বেশ খুশি হয়েছিলাম রে। মেয়েগুলোর অবস্থা দেখে তো হাসি পেত রে। জয়িতা হয়তো উৎসাহিত হয়ে আরও কিছু বলতে চাইছিল, কিন্তু তাতে ব্যাঘাত ঘটিয়ে মুখের সম্পূর্ণ গম্ভীরতা এনে রিমি বলে, তোকে তো আমি আগেও বলেছি আমাদের বিয়েটা সাময়িক। আমার সম্মান রক্ষার্থে রুহানা চৌধুরী অয়ন চৌধুরীর সাথে আমার বিয়েটা করিয়েছিলেন। কয়েকদিন বাদে আমাদের ডিভোর্স, তারপরেই জয়িতা আর কিছু বলতে পারল না রিমিকে। আপন মনে বিড়বিড় করতে করতে বলতে লাগলো, জিজু যদি অন্য কাউকে বিয়ে করবে কয়েকদিন পর, তাহলে জিজু তোর প্রতি এত পজিটিভ হচ্ছে কেন? তোকে কেউ টাচ করলে জিজু কেন সহ্য করতে পারে না? তোর মনে কি প্রশ্ন জাগে না রিমি? জয়িতার মতো হয়তো রিমির মনের কুঠিয়েও প্রশ্নগুলো জমাট বেঁধে রয়েছে, কিন্তু রিমি চাইলেও তার বহিঃপ্রকাশ করতে পারছে না। অয়ন লোকটা আসলেই চাইছেটা কি? অয়ন নিচের কেবিনে ইজি চেয়ারে বসে কপালে হাত রেখে কিছু একটা ভেবে চলেছে প্রতিক্ষণ।
মাথায় ধপ করে আগুন জ্বলে উঠছে তার। অয়ন চাইলেও রাগটা সংযত করতে পারছে না। তাই তো রিমিকে তখন কেবিন থেকে যেতে দিয়েছিল, কেননা অয়ন কিছুতেই চায় না তার দ্বারা রিমির কোনো প্রকার ক্ষতি হোক। অয়ন উঠে দাঁড়িয়ে তার কেবিনের পাশে ছোট্ট টেবিলের ড্রয়ার থেকে দ্রুত একটা ওষুধ নিয়ে খেয়ে ফেলে। অতঃপর চেয়ারে ধপ করে চোখ বন্ধ করে বসে পড়ে। অয়ন কিছুটা শান্ত হয়, কিন্তু তবুও বারবার শুধু তার মাথায় একটা বিষয় জটলা পাকাচ্ছে। রিমিকে অন্য কেউ স্পর্শ করেছে, সেই অন্য কাউকে নিঃশেষ করে দিবে অয়ন। অয়ন কথাটি ভেবে আনমনেই বাঁকা হাসে। মেঝেতেই পড়ে আছে তার আইফোনটি, যা কিছুক্ষণ আগে দেয়ালে ছুঁড়ে ফেলেছিল। অয়ন উঠে দাঁড়িয়ে ফোনটি হাতে নিয়ে টেবিলে রেখে দিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। অয়নকে অনেকক্ষণ যাবৎ ফোন করে যাচ্ছিল রুহানা চৌধুরী। চতুর্থবার ফোন করাতে ফোনের ওপাশ থেকে শুনতে পায় মেয়েলি গলায় কেউ বলছে, আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অর্থাৎ অয়নের নাম্বার বন্ধ। রুহানা চৌধুরী কিছুটা চিন্তিত হয় বটে। অয়ন তো কখনো এমনটি করে না। তিনি ফোন করার সঙ্গে সঙ্গে ফোন রিসিভ করে ফেলে অয়ন। কিন্তু আজ কি এমন হলো? কি হলো গ্র্যান্ডমা? অয়ন ফোনটা ধরলো? রুহানা চৌধুরীর থেকে কোনো প্রকার জবাব না পেয়ে আশাহত হলো পায়েল। উঠে দাঁড়ালো সে। কোথায় যাচ্ছ তুমি? অয়নের হসপিটালে যাচ্ছি। কয়েকদিন বাদে অয়নের সাথে বিয়ে, কিন্তু অয়ন এইভাবে আমাকে ইগনোর করে যাচ্ছে, যা আমি মোটেও সহ্য করতে পারছি না গ্র্যান্ডমা। সো আমি যাচ্ছি। কথাটি বলে এই মুহূর্তে দাঁড়ায় না পায়েল। গটগট পায়ে বেরিয়ে যায় রুহানা চৌধুরীর অফিস থেকে। রুহানা চৌধুরী চাইলেও আটকাতে পারে না পায়েলকে। রিমি এবং চৈতা হসপিটালের করিডোরে বসে নিজেদের মধ্যে কথা বলছিল। তখনই শুনতে পায় ডক্টর আসিফের অবস্থা নাকি বেশ খারাপ, হসপিটালে ভর্তি হয়ে রয়েছে। রিমি এবং চৈতা তাড়াতাড়ি করে আসিফের কেবিনের সামনে উপস্থিত হয়। সেখানে আরও কয়েকজন স্টুডেন্ট উপস্থিত হয়। ভিতরে অজ্ঞান অবস্থায় পড়ে আছে আসিফ, মুখে অক্সিজেনের মাস্ক। ডক্টররা চেক আপ করছে তাকে। জয়িতা একজনের কাছে প্রশ্ন করে জানতে পারে আসিফের হাতে যেই চাকুটি নিক্ষেপ করা হয়েছিল সেই চাকুতে এক প্রকার বিষ ছিল, যে বিষ আস্তে আস্তে ছড়িয়ে পড়েছে ডক্টর আসিফের সর্বাঙ্গে। রিমি নিজেরই মাথাটা ঝিম ধরে যাচ্ছে। সে জানতো এমন কিছুই একটা করবে অয়ন। অয়ন তো উন্মাদ পাগল, মানুষকে মেরে ফেলতে তার হাত পা কাঁপে না। অয়ন নিজের গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। রিমিকে তার দিকে এগিয়ে আসতে দেখে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে তার। রিমি সেই হাসি দেখে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। লোকটার ফর্সা মুখশ্রীতে বাঁকা হাসি যেন লোকটার সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে দ্বিগুণভাবে। নিজের উটকো ভাবনায় নিজেকেই দোষারোপ করতে লাগলো রিমি। এগিয়ে গেল তার সামনে থাকা সাদা অ্যাপ্রন পরিহিত সুদর্শন যুবকের দিকে। উদ্দেশ্য কয়েকটি কড়া কথা শোনানো। রিমি যুবকটির সামনে দাঁড়িয়েই তিক্ততার সুরে বলতে লাগলো, আপনি কি আদৌ মানুষ নাকি সাইকো? আপনি কোনটা? সামান্য একটা চিঠি দিয়েছে বলে আপনি লোকটার এমন অবস্থা করবেন? লোকটার তো জীবন মরণ অবস্থার হয়ে রয়েছে। কি এমন করেছেন উনি? খুন নাকি ডাকাতি? রিমিকে আরও কিছু বলার সুযোগ না দিয়ে রিমির মুখ চেপে ধরে অয়ন দাঁতে দাঁত চেপে ধরে বলে, তার থেকে বড় অন্যায় করেছে ওই রাস্কেলটা। অয়ন চৌধুরী রিমিপরির দিকে হাত বাড়িয়েছে, এখনও যে নিঃশ্বাসটুকু নিচ্ছে এটাই ওর সৌভাগ্য। রিমি ভালো করে লক্ষ্য করে দেখতে পারল কথাগুলো বলার সময় অয়নের ললাটের রাগগুলো কেমন ফুলে উঠেছে, যা ফর্সা কপালে স্পষ্ট বোঝা যাচ্ছে। আখি চূড়া টকটকে লাল। অয়নের ভয়ঙ্কর মুখশ্রী দেখে অয়নের থেকে রিমি নিজেকে ছাড়িয়ে খানিকটা দূরে সরে গিয়ে ভয়ার্থ সুরে বলে, আমি বাড়ি যাব। রিমি কথাটি বলে সামনের দিকে পা বাড়ালে নিলে পেছন থেকে অয়ন খুব শান্ত গলায় বলে, গাড়িতে উঠে পড়ো রিমিপরি। রিমি শুনল না, বরং বড় বড় পা ফেলে সামনের দিকে পা বাড়ালো। অয়ন রিমির কাছে ভীষণ রেগে যায়। অয়ন চৌধুরীর কথাতে অবাধ্য হওয়ার গুরুতর অপরাধ করেছে রিমি। তার শাস্তি তো রিমিকে পেতেই হবে। অয়ন বাঁকা হেসে গাড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে। পায়েল অয়নের কেবিনের সামনে দাঁড়াতেই একজন মেয়ে নার্স এসে বলে, কাকে চাই ম্যাম? ডক্টর ইয়ারসিকে। আমি পায়েল রুজানা। নিশ্চয়ই চিনেছেন, ডক্টর ইয়ারসির হবু স্ত্রী।
কোথায় এখন অয়ন? নার্স পায়েলের কথায় কিছুটা না বেশ অনেকটাই অবাক হয়। অবাকের সুরে বলে ওঠে। কিন্তু ম্যাম, উনি তো কিছুক্ষণ আগেই ওনার ওয়াইফের সাথে বেরিয়ে গেলেন। পায়েল চিৎকার করে বলে। হোয়াট? রিমি অনেকক্ষণ যাবৎ রাস্তায় দাঁড়িয়ে আছে, বারবার অটো কিংবা রিক্সাকে দাঁড়াতে বলছে, কিন্তু তারা বরাবরই রিমিকে উপেক্ষা করে নিজেদের গন্তব্যের দিকে রওনা হচ্ছে। রিমি আশাহত হয়, আজ এমনটা হচ্ছে কেন? কেউই যেতে রাজি হচ্ছে না। সময় যত পেরিয়ে যাচ্ছে তত রাত গভীর হচ্ছে। রিমির এইবার খানিকটা ভয় হতে শুরু হলো। সামনের দিকে ধীর পায়ে পা বাড়াতে নিলে পেছন থেকে কেউ তার হাত টেনে গাড়িতে বসিয়ে গাড়ির দরজা বন্ধ করে দেয়। হঠাৎ এমন আচরণে রিমি কিছুটা ভয় পেয়ে যায়। ঘাড় ঘুরিয়ে অয়নকে দেখে স্বস্তির নিঃশ্বাস নেয়। পরক্ষণে আর এক দফা ভয় হতে শুরু করে, কেননা অয়ন চোখে মুখে ভয়ঙ্কর রাগ ধারণ করে রেখেছে। রিমি অয়নের দিকে প্রশ্ন নিক্ষেপ করে বলে, কেউ আমাকে পৌঁছে দিতে চাইলো না কেন? এটাও নিশ্চয়ই আপনার কাজ। অয়ন রিমির কথার প্রেক্ষিতে হাত ভাঁজ করে বলে, এই না হলে ডক্টর এয়ারসির ওয়াইফ, সব কিছু বুঝে যাও তুমি। ডক্টর এয়ারসির ক্ষমতা সম্পর্কে তোমার অনেক ধারণা নিতে হবে রিমি পরি। তুমি বড্ড বেশি অবাধ্য হয়ে যাচ্ছ। যারা ডক্টর এয়ারসির অবাধ্য হয় তাদের কিন্তু কঠিন থেকে কঠিনতম শাস্তি পেতে হয়। রিমি ঘামতে শুরু করে দেয়। এই সাইকোলোগটা আবার তাকে কি কঠিন শাস্তি দিবে? যার সাথে কয়েকদিন পর পায়েলের বিয়ে, সে তার বর্তমান স্ত্রীর সাথে ঘুরে বেড়াচ্ছে, তা কিছুতেই মেনে নিতে পারছে না পায়েল। গালে যুবকের ঠোঁটের আলতো স্পর্শ পেয়ে রিমি স্থির হয়ে বসে থাকে। শরীরে এক অদ্ভুত স্রোত বয়ে যায় তার। যুবকটি এখনও রিমির খুব কাছাকাছি। নিঃশ্বাস ওঠা নামা করছে দুজনের দ্রুততার সাথে। রিমি চোখ পিটপিট করে খুলে অয়নকে নিজের কাছে দেখে দ্রুত সরে যেতে চায়, কিন্তু বরাবর মতোই ব্যর্থ হয়। অয়ন রিমির গালে হাত রেখে শান্ত দৃষ্টি মেলে চেয়ে থাকে কিছুক্ষণ তার ভয়ার্থ রিমি পরির দিকে। অতঃপর খুব শীতল গলায় বলে ওঠে, তোমাকে আমি আগেও বলেছিলাম রিমি পরি, নিজের সজ্ঞানে আমি তোমাকে কখনোই আঘাত করতে পারবো না। অন্যদের ক্ষেত্রে শাস্তি কঠোরতম হলেও তোমার ক্ষেত্রে শাস্তিটা কিছুটা আলাদা, কিছুটা বিশেষ। কিন্তু কেন? রিমির অবুঝ প্রশ্নে অয়ন রাগ করে না, বরং মাথা নাড়িয়ে রিমির গালে হাত রেখেই বলে, রিমি পরি, তুমি আমার কাছে বিশেষ এক নাম তাই। গাড়িতে রিমি এবং অয়ন বসে আছে। অয়ন ড্রাইভ করছে। রিমি অয়নের পাশের সিটে বসে আছে। শীতের রাত, পিনপিন নীরবতা চারিদিকে এখন। শীতের রাতে যুবক যুবতী গাড়িতে বসে আনমনে কিছু ভেবে চলেছে প্রতিক্ষণ, কিন্তু আদেও তারা কি একে অপরের মনের অবস্থা বুঝতে পারছে? রিমির কাছে অয়ন চৌধুরী শুধুমাত্র এক রহস্যময় চরিত্র মনে হচ্ছে, যাকে বলে উপন্যাসের কেন্দ্রীয় রহস্যময় চরিত্র। রিমি নিজের গালে হাত ছোঁয়ালো। অয়ন তখন কঠিনতম শাস্তির কথা বলে যে তার গালে আলতো করে ঠোঁটের স্পর্শ দিবে তা কখনোই আশা করেনি রিমি। বারবার শুধু গালে হাত রেখে চোখ বন্ধ করে দৃশ্যটা কল্পনা করছে। তখন কেন সে অয়নকে আটকায়নি? কেন নিজের সাথে নিজেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে রিমি? রিমি গাড়ির আয়নার দিকে তাকিয়ে থাকে। অয়ন খুব মনোযোগ সহকারে গাড়ি চালালেও তার অধরের কোণে মুচকি হাসি বিদ্যমান। অর্থাৎ অয়ন এতক্ষণ ধরে রিমির সমস্ত কার্যকলাপ লক্ষ্য করছিল। কথাটি ভেবেই লজ্জায় লাল হয়ে যায় রিমি। গৌরবর্ণের মুখশ্রীতে এক টুকরো লজ্জার গাঢ় রং এসে হাতছানি দেয়। অয়ন তা ঠিকই লক্ষ্য করে। গাড়িতে হঠাৎ করে ব্রেক কষে যুবক। অয়নের এমন আচরণে কিছুটা হকচকিয়ে যায় রিমি। তাতে গুরুত্ব না দিয়ে অয়ন গাড়ির সিটে হেলান দিয়ে বসে বুকে হাত দিয়ে মধুর কণ্ঠে বলে ওঠে, রিমি পরি, তোমার লজ্জামাখা মুখশ্রী অয়ন চৌধুরীর বুকে আঘাত করতে যথেষ্ট। অয়ন চৌধুরী বাড়ির সামনে গাড়িটি থামাতেই রিমি চটজলদি গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে প্রবেশ করে। অয়ন বাড়ির ভিতরে ঢোকে না, বরং গাড়িটা পার্ক করতে পার্কিংয়ের জায়গায় যায়। বাড়ির ভিতরে ঢুকতেই রিমি খেয়াল করে পায়েল এবং রুহানা চৌধুরী ড্রয়িং রুমে বসে আছে। রিমিকে দেখতেই তারা কেমন সরু চোখে রিমির দিকে তাকায়। তাদের এমন চাহনির মানে রিমি হঠাৎ বুঝতে পারল না। রিমিকে দেখেই পায়েলের মাথায় আগুন ধরে যায়। পায়েল উঠে দাঁড়িয়েই রিমির সামনে দাঁড়িয়ে রিমির হাত জোরে চেপে ধরে বলে, অয়নের সাথে আজকাল তো বেশ ভালো ঘুরে বেড়াচ্ছ তুমি, আবার সবাইকে বলে বেড়াচ্ছ তুমি অয়নের ওয়াইফ। হাউ ডেয়ার ইউ!
পায়েল রিমির হাত অনেক শক্ত করে চেপে ধরেছে, যার ফলে রিমি ব্যথা পাচ্ছে। রিমি হাত ছাড়াতে ছাড়াতে বলে ওঠে, আমি কাউকে কিছু বলিনি, তার আগে আপনি আমার হাত ছাড়ুন। পায়েল রিমির হাত ছাড়ে না, বরং আরো শক্ত করে চেপে হুমকির সুরে বলে, ছাড়বো না আমি। কি করবে তুমি? এই মেয়ে, একটা কথা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, একদম অয়নের ওয়াইফ হওয়ার চেষ্টা করবে না। কয়েকদিন পর আমার এবং অয়নের বিয়ে, আমার অয়নের আশেপাশেও যেন তোমাকে না দেখি। অয়ন গাড়িটা পার্ক করে বাড়িতে ঢুকছিল, তখনই তার সামনের দিকে চোখ যায়। সঙ্গে সঙ্গে চোখ দুটো রাগে টকবক করতে থাকে। পায়েল শক্ত করে তার রিমি পরীর হাত চেপে ধরে আছে, এমনকি শাসাচ্ছে। একজন স্টাফ রুহানা চৌধুরীর জন্য কফি নিয়ে যাচ্ছিল। অয়ন স্টাফের থেকে সেই কফিটা নিয়ে দ্রুত এগিয়ে গিয়ে পায়েলের থেকে রিমির হাত ছাড়িয়ে পায়েলের হাতে সেই গরম কফিটা ঢেলে দেয়। পায়েল ব্যথায় চিৎকার করে ওঠে। অয়নের এমন কাজে রিমি সহ সবাই হতবাক হয়ে যায়। রুহানা চৌধুরী উঠে দাঁড়ান। পায়েলের চিৎকারে মেঘ এবং রুজা চৌধুরীও বেরিয়ে আসেন। পায়েল ব্যথায় রীতিমতো কেঁদে ফেলেছে, ফোসকা পড়ে গেছে তার হাতে। একদম গরম কফিটা অয়ন তার হাতে ঢেলে দিয়েছে। অয়ন পায়েলের সেই ফোসকা পড়া হাতটা চেপে ধরে, এতে পায়েল ব্যথায় দ্বিগুণভাবে কুঁকড়ে ওঠে। অয়ন পায়েলের হাত চেপে ধরেই ক্ষিপ্ত সুরে বলে, আমার রিমি পরীকে টাচ করার সাহস পেলে কোথা থেকে তুমি? জাস্ট রিডিকিউলাস। তোমাকে আমি আগেও বলেছি, একদম আমার প্রতি নিজের অধিকার বোধ দেখানোর সাহস দেখাবে না। তোমাকে জাস্ট গ্র্যান্ডমার জন্য বিয়েটা করতে যাচ্ছি আমি। পায়েল ছলো ছলো চোখে বলে, অয়ন, তুমি এই দুদিনের মেয়ের জন্য আমার হাতে গরম কফি ঢেলে দিলে? অয়ন পায়েলের হাত ছেড়ে শক্ত মুখে বলে, পারলে তো যেই হাত দিয়ে তুমি আমার রিমি পরীটাকে টাচ করার সাহস দেখিয়েছো, সেই হাতটাই ভেঙে গুড়িয়ে দিতাম। অ্যান্ড মুখ সামলে কথা বলো। 2 দিনের মেয়ে মানে? ও হচ্ছে মিসেস অয়ন চৌধুরী। এখনও কিন্তু আমাদের ডিভোর্সটা হয়নি। কথাটি বলেই রিমিকে কিছু বলার সুযোগ না দিয়ে রিমির হাত ধরে সকলের সামনে অয়ন রিমিকে উপরে নিয়ে যেতে লাগলো। রোজা চৌধুরী হা হয়ে তাকিয়ে আছে। পায়েল ফোসকা পড়া হাত নিয়ে অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। মেঘ এইরকম দৃশ্য দেখে মুখ দিয়ে সিটি বাজিয়ে দেয়। এইসব কিছুর নীরব দর্শক হয়ে রইলেন রুহানা চৌধুরী। তিনি বুঝতেই পারছেন না অয়ন আসলে চাইছেটা কি। হঠাৎ এক ভয়ে মনে জেঁকে বসে রুহানা চৌধুরীর। তিনি যা ভাবছেন তা যদি সঠিক হয় তাহলে তো সব শেষ। অয়ন রিমির হাত ধরে নিচের ঘরে নিয়ে আসে, দরজা খট করে বন্ধ করে দেয়। অয়নের হঠাৎ দরজা বন্ধ করে দেওয়ায় ভড়কে যায় রিমি। ভয়ার্থ গলায় বলে ওঠে, আপনি দরজা বন্ধ করলেন কেন? দরজা খুলুন, সবাই কি ভাববে? আপনি কি শুরু করেছেন? হ্যাঁ, আপনাকে না আমার পাগল ছাড়া কিচ্ছু মনে হচ্ছে না। নিচে কি কাণ্ডটা ঘটালেন আপনি? এইভাবে কেউ গরম কফি ঢেলে দেয়? অয়ন রিমির কথার গুরুত্ব দেয় না, বরং ওয়াশরুমে গিয়ে মগে ঠান্ডা পানি নিয়ে এসে রিমির হাতখানা আলতো করে ধরে রিমির হাতের লাল হওয়া জায়গাটিতে ঠান্ডা পানি দিতে থাকে। অয়ন জানে রিমি হাতে ব্যথা পেয়েছে। রিমি চোখ বন্ধ করে ফেলে। রিমি ব্যথা পাওয়াতে অয়নের কষ্ট লাগে, তার থেকে বেশি রাগও ওঠে। পায়েলকে সে কিছুতেই ছেড়ে দিবে না। তার রিমি পরীকে যে বা যারা আঘাত করতে চাইবে সবাইকে নিঃশেষ করে দিবে অয়ন। রিমি এবং মেঘ বাড়ির বাগানের দোলনায় বসে নিজেদের মতো গল্প করছে। মেঘের একমাত্র গল্পের সঙ্গী হয়ে উঠেছে রিমি। রিমিরও বেশ ভালোই লাগে মেঘকে, বেশ মিশুকে মেয়ে। গল্পের এক পর্যায়ে মেঘ রিমির দিকে প্রশ্ন ছুড়ে বলে, রিমি আপু, তুমি কি একটা জিনিস গভীরভাবে ভেবে দেখেছো? কি ভাববো? অয়ন ভাইয়া কেমন পসেসিভ হয়ে উঠেছে তোমার প্রতি। আজকে কেমন সকলের সামনে পায়েল আপুর হাতে গরম কফি ঢেলে দিল। এই সব এর মানে কিছু বুঝতে পারছো তুমি? রিমি জানে মেঘ আসলে তাকে কি বলতে চাইছে। রিমি কিছু বলতে যাবে তখনই কেউ মেঘকে হাঁক ছেড়ে ডাকে। পুরুষের গলা পেয়ে রিমি এবং মেঘ একসাথে পিছনে ঘুরে তাকায়। ফারহান তাদের দিকে এগিয়ে আসছে। ফারহানকে দেখে রিমির ভয়ে হাত পা কাঁপতে থাকে। ফারহান তো তার দিকেই এগিয়ে আসছে। এখন যদি ফারহান রিমিকে দেখে ফেলে তখন তো ফারহান রিমিকে চিনে ফেলবে। কি হবে তখন? কি করবে রিমি? এই মেয়েটি কয়েকদিন পর তোমার প্রাক্তন স্ত্রী হবে, তার জন্যে তোমার এত দরদ উতলে উঠছে পড়ছে কেন অয়ন? তুমি কি ভুলে গেলে কয়েকদিন পর আমাদের বিয়ে?
ফুপিয়ে ফুপিয়ে কথাটি বলল পায়েল। অয়ন ল্যাপটপে বসে অফিসের কিছু কাজ করছিল। কালকে তার হসপিটালে তেমন কোনো জরুরি অপারেশন নেই, তাই অয়ন ঠিক করেছিল কালকে রুহানা চৌধুরীর সাথে মিটিংয়ে যাবে। কিন্তু তখনই অয়নের অনুমতি ব্যতীত পায়েল অয়নের রুমে ঢুকেই ফুপাতে ফুপাতে কথাগুলো অয়নকে উদ্দেশ্য করে বলে। অয়ন পায়েলের কথা শুনে কপালে আঙ্গুল দিয়ে ঘষে ল্যাপটপটা বন্ধ করে দিয়ে হঠাৎ পায়েলের খুব কাছে এসে পায়েলের গলা চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, কতবার বলবো ওই মেয়ে করবে না? ও আমার রিমি পড়ি, মিসেস অয়ন চৌধুরী। সেইটা কি তোমার ডাফার মাথায় ঢুকে না পায়েল, নাকি আমি ঢুকিয়ে দিব? অয়নের হঠাৎ এমন আক্রমণে বিস্মিত হয়ে যায় পায়েল। হাত দিয়ে বারবার অয়নের হাতকে নিচের গলা থেকে সরানোর চেষ্টা করছে, কিন্তু সে ব্যর্থ। পায়েলের মতো রোগা মেয়ে কি আর অয়নের মতো সুঠামদেহী যুবকের পেশিবহুল হাতকে সরাতে সক্ষম হবে? অয়ন পায়েলের গলা আরো চেপে ধরে। পায়েলের চোখ লাল হয়ে গিয়েছে, চোখ দিয়ে নোনা জল গড়াচ্ছে। অয়ন যদি আরেকটু তার গলাটা চেপে ধরে তাহলে সে হয়তো মরেই যাবে। অয়ন কপট রাগ দেখিয়ে বলে, নিশ্চয়ই সকালের ঘটনা ভুলেনি তুমি। আবার কোন সাহসে তুমি আমার সামনে আসো? আমার রিমি পরীকে ব্যথা দিয়ে আবার তুমি আমার সামনে এসেছো। ও আই সি, তোমার শাস্তিটা তো বাকি ছিল। ভালোই হয়েছে, আমাকে তোমার কাছে যেতে হলো না, বরং তুমি চলে এলে আমার কাছে। কথাটি বলেই অয়ন ভয়ঙ্করভাবে বাঁকা হাসল। পায়েলের এইবার সত্যি ভয় চেকে বসেছে মনে। অয়নের পাগলামো সম্বন্ধে তার যথেষ্ট ধারণা আছে। যেই ছেলে সকলের সামনে গরম কফি ঢেলে দিতে পারে সে তো যা ইচ্ছে তাই করতে পারবে। পায়েল কথাটি ভেবে চলে যেতে চাইলে অয়ন পায়েলের হাত ধরে ফেলে। অতঃপর পায়েলের অতি নিকটে গিয়ে মুচকি হেসে অতি ঠান্ডা গলায় বলে ওঠে, জানো তো পায়েল, একজন ডক্টর হওয়ার জন্যে রোজ অপারেশন করার সময়ে ছুরি দিয়ে কাটাছেঁড়া করতে করতে ছুরি দিয়ে খেলাটা এখন একটা বদভ্যাসে পরিণত হয়েছে। অয়ন কথাটি বলেই পকেট থেকেই একটা চিকন সূক্ষ্ম ছুরি বের করে। পায়েল তা ভয়ে কান্নাই করে দেয়। পায়েল জোরে জোরে চিৎকার করতে করতে বলে, কেউ আছেন? প্লিজ হেল্প, কেউ কি নেই? অয়ন বাঁকা হেসে পায়েলের গালে হাত রেখে মধুর কণ্ঠে কিছুটা ঠাট্টার ছলে বলে, কেন বেবি, তুমি তো সবসময় আমার কাছে আসতে চাইছিলে, তাহলে আজ কেন এত দূরত্ব বলো তো? আমাদের মাঝখানে তুমি অন্য কাউকে কেন ঢুকাচ্ছ? ইটস নট ফেয়ার। আমি আমাদের মাঝে কাউকে ঢুকতে দিব না। তাছাড়াও আমার রুম সাউন্ড প্রুফ, তাই তুমি যত ইচ্ছে চিৎকার করো, কেউ শুনবে না। সো লেটস স্টার্ট দ্য গেম। কথাটি বলার সাথে সাথে অয়ন তার এক মুহূর্তও দেরি করে না। পায়েলের হাত বরাবর ছুরি বসিয়ে দেয়। পায়েল নিচের রক্তাক্ত হাতের দিকে তাকিয়ে অয়নের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে, অয়ন, তুমি এটা কি করলে? কালকে আমার কানাডায় শ্যুট আছে, আমি কালকে কি করে শ্যুট করব? অয়ন দায়সারাভাবে উত্তর দিয়ে বলে, আমি কিভাবে জানবো? আমার রিমিপরির নামে বাজে কমেন্টস করার আগে তোমার ভাবা উচিত ছিল। পায়েল ব্যথায় চিৎকার করে কান্না করতে থাকে, কিন্তু তার আর্তনাদ শুধু অয়নের রুমের দেওয়ালের মাঝে সীমাবদ্ধ থাকে। ফারহানকে নিচের দিকে এগিয়ে আসতে দেখে রিমি পিছাতে থাকে। ভয়ে হাত পা কাঁপছে তার, পালানোর সুযোগটুকুও এখন নেই তার। ফারহানকে এগিয়ে আসতে দেখে মেঘ হাসি মুখে রিমির হাত ধরেই রিমিকে নিয়ে ফারহানের সামনে দাঁড়িয়ে বলে, ভাইয়া তুমি আমাকে ডাকছিলে? ফারহানের চোখ যায় হঠাৎ রিমির পানে। কেমন বিস্মিত হতভম্ব নয়নে চেয়ে আছে রিমির দিকে। রিমি ফারহানের সেই দৃষ্টি উপেক্ষা করে মাথা নিচু করে থাকে। রিমি প্রচণ্ড ভয় পাচ্ছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই মুহূর্তে বড্ড পানি খেতে ইচ্ছে হলো তার। শীতের মধ্যেও তরতর করে প্রতিনিয়ত ঘেমে চলেছে রিমি। মনে হচ্ছে সে বোধহয় কোনো ভূতকে দেখে ফেলেছে। রিমির দৃষ্টিতে ফারহান এখন তার কাছে ভূতের থেকে কোনো অংশে কম নয়, যাকে বলে ভয়ঙ্কর ভূত। বলিষ্ঠ দেহি বিশিষ্ট ফারহান নামক যুবকটি রিমিকে খানিকক্ষণ পর্যবেক্ষণ করল, অতঃপর আনমনে বলে উঠল, জান্নাত তুমি? জান্নাত নামটি শুনে রিমির হাত পা দ্বিগুণভাবে কাঁপছে। ফারহানকে কি এত বছর পরেও তাকে চিনে ফেলল? মেঘ এক পলক রিমির দিকে তাকিয়ে হেসে ফারহানকে উদ্দেশ্য করে বলে, তুমিও না ভাইয়া? কাকে কি নামে ডাকছো তুমি? ওই তুমি তোর রিমি আপুর সাথে আগে দেখা করনি, ওকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি।
মিট মাই ভাবি মিসেস রিমি চৌধুরী। অয়ন ভাইয়া সবাইকে বলে দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত রিমি আপুর সাথে ভাইয়ার ডিভোর্স না হচ্ছে ততদিন রিমি আপুর পরিচয় হবে সে ডক্টর ওয়াসির ওয়াইফ। বুঝলে ভাইয়া? মেঘের কথাই ফারহানের রিমিকে নিয়ে যা ধারণা ছিল তার সমাপ্তি ঘটল। রিমি স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক, ফারহান তাকে চিনতে পারেনি। ফারহান এইবার পকেট থেকে একটা বড় চকলেটের প্যাকেটটা বের করে মেঘের হাতে গুছিয়ে দিয়ে বলে, আজকে অফিসে যাওয়ার সময় তোর ফেভারিট চকলেটটা চোখে পড়লো, তাই কিনে রেখেছিলাম। ফারহান কথাটি বলে আর দাঁড়ায় না, ধীর পায়ে স্থান ত্যাগ করে। মেঘ চকোলেটের দিকে তাকিয়ে প্রাপ্তির হাসি হেসে বলে, জানো রিমি আপু, আমার ফায়ান ভাইয়া না চেঞ্জ হয়ে যায়নি, এখনো আগের মতো আছে। শুধু ভালোবাসার বহিঃপ্রকাশ হয়তো আগের মতো করে না, কিন্তু এখনো তার বোনের জন্যে ভালোবাসা বিন্দু মাত্র কমেনি। কেন যে সবকিছু চেঞ্জ হয়ে গেল, একটা ঝড় সবকিছু শেষ করে ফেললো। কথাটি বলতে বলতে মেঘের চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ল। রিমি তা সযত্নের সাথে মুছিয়ে দিয়ে বলে, কেঁদো না মেঘ, আবারও সব ঠিক হয়ে যাবে, শুধু একটু সময়ের অপেক্ষা। মেঘকে সান্ত্বনা দেওয়ার জন্য রিমি কথাটি বললেও রিমি খুব ভালো করেই জানে কিছুই ঠিক হবে না। রিমি বাগানের দোলনায় বসে ভাবছে তাকে যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। আজ ভাগ্য ক্রমে সে বেঁচে গেছে, কিন্তু ফারহান যদি তাকে চিনে ফেলে তখন কি হবে? তখন তো সে যা করতে এসেছিল তা করতেই পারবে না। রিমি আনমনে কিছু ভাবছিল, তখনই অয়নের উপস্থিতি রিমি নিজের পাশে টের পায়। অয়নকে এই মুহূর্তে দেখে কিছুটা ঘাবড়ে যায় রিমি। রিমির এমন ঘাবড়ে যাওয়া দেখে অয়ন রিমির দিকে ঝুঁকে ভ্রু কুঁচকে বলে, রিমি পড়ি, আমার দিকে তাকাও। কি ভাবছো তুমি? রিমি তাকায় না, বরং নিচের দিকে তাকিয়ে থাকে। অয়ন খানিকটা গম্ভীর সুরে বলে, জানো রিমি পড়ি, মানুষ তখনই তার বিপরীতের মানুষের চোখে চোখ রেখে কথা বলতে পারে না যখন সে কিছু লুকায় কিংবা কোনো অপরাধ করে। তুমি কি কিছু লুকাচ্ছ রিমি পড়ি? অয়নের কথার প্রত্যুত্তরে রিমি ঠিক কি বলবে বুঝতে পারছে না। রিমিকে ভয় পেতে দেখে অয়ন স্মিত হাসে, ফিসফিস কণ্ঠে বলে ওঠে, রিমি পড়ি শুনছো? এইভাবে প্রতিদিন ভয় পেতে থাকো, আমি রোজ রোজ তোমার ভয়ার্ত মুখশ্রীতে মুগ্ধ হব। হসপিটালে 2টা ওটি শেষ করে ক্লান্ত শরীরে নিজের কেবিনে বসেছিল অয়ন। তখনই তার নজর যায় বাড়ির সিসিটিভির ক্যামেরার দিকে। সঙ্গে সঙ্গে মাথায় রক্ত চড়ে তার। রাতে সিঁড়িতে বসেছিল রিমি। চৌধুরী বাড়ির বিশাল ড্রয়িং রুমে একটা বড় দরজার সমতুল্য জানালা রয়েছে। সেই জানালা থেকে রিমি দূর আকাশের চাঁদটাকে দেখছে। চাঁদ মেঘের মাঝে নিজেকে কেমন লুকিয়ে রেখেছে, যেন চাঁদটি শুধুই মেঘের। চাঁদকে অন্য কেউ কেন দেখবে? কথাটি ভেবে ফিক করে হেসে দেয় রিমি। তখনই সেখানে হুট করে অয়ন এসে রিমির পাশে বসে। হঠাৎ রিমির কোলে নিচের মাথা রেখে দিয়ে চোখ বন্ধ করে দেয়। অয়নের এমন আক্রমণে থম মেরে বসে থাকে রিমি। অয়নের নিঃশ্বাস রিমি তার শরীরে খুব ভালোভাবে টের পাচ্ছে। রিমি অয়নকে সরাতে চাইলে অয়ন চোখ বন্ধ করেই বিরক্তির সুরেই বলে, রিমি পড়ি কিছুক্ষণ তোমার কোলে মাথা রেখে আমাকে ঘুমাতে দাও। আমার শান্তির ঘুম খুব প্রয়োজন। মারপিট করে আমি ক্লান্ত।